রয়েছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় ডিজিটাল রোজ বাংলা চ্যানেলের পর্দায়। পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে আজকের এই মুহূর্তের বাছাই করা এক্সক্লুসিভ সংবাদগুলি। বিস্তারিত সংবাদে যাবার আগে এক নজরে দেখে নিচ্ছি প্রথমে আজকের বিশেষ সংবাদের শিরোনামগুলি এক নজরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক কোপ এড়াতে মরিয়া বাংলাদেশ। আমেরিকা থেকে কিনছে 25টি অত্যাধুনিক বোয়িং বিমান, সিদ্ধান্ত চূড়ান্ত মোহাম্মদ ইউনূসের। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ভিডিও তৈরি। বাংলাদেশের চট্টগ্রামে গ্রেপ্তার 12। শেখ হাসিনাকে এখনও ভয় পাচ্ছে মোহাম্মদ ইউনূস, সবার সামনেই বলে ফেললেন এই বড় কথা। জানাবো বিস্তারিত। বরাত জোরে রক্ষা 176 জন বিমান আরোহীর। টেক অফের মুহূর্তে ভয়াবহ আগুন বোয়িংয়ের বিমানে। ঘটনা আমেরিকায়। খিদের জ্বালায় মৃত 124। প্রবল বিতর্কের মাঝে অবশেষে প্রথমবারের জন্য গাজায় ত্রাণ পাঠাতে বাধ্য হচ্ছে ইসরায়েল। গির্জার ভেতর আইএসের জঙ্গির ভয়াবহ হামলা, মৃত 43। মমতার টাকায় ব্যবসা করছেন সৌরভ গাঙ্গুলি। সৌরভকে নিশানা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। 2রা আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। কোন কোন সমাধান পাবেন বিস্তারিত জানাবো আপনাদেরকে। হরিদ্বারে মন্দিরে পদপৃষ্ট হয়ে মৃত 8 পুণ্যার্থী, জখম 30। শোক প্রকাশ নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আবারও শিলিগুড়ি, উত্তরবঙ্গের শিলিগুড়ি। নারী পাচারের সময় উদ্ধার শিলিগুড়ি থেকে 34 জন যুবতী। লাড়কি বাহিন প্রকল্পে 22 কোটি টাকার দুর্নীতি। মহিলারা পাচ্ছেন, সাথে পুরুষরা পাচ্ছেন মাসে মাসে 1500 টাকা করে ভাতা। কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। আপনার জেলার আবহাওয়া কেমন থাকবে সেটাও জানাবো। তবে তার আগে আপনাদেরকে একটা কাজ করতে হবে। চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনের পাশে ক্লিক করবেন, লাইক করে শেয়ার করতে ভুলবেন না। যে কোনো ধরনের মতামত আপনি জানাতে পারেন নির্দ্বিধায় ভিডিওর নিচে কমেন্ট বক্সে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক কোপ এড়াতে মরিয়া বাংলাদেশ। আমেরিকা থেকে কিনছে 25টি বোয়িং অত্যাধুনিক বিমান, সিদ্ধান্ত চূড়ান্ত ঢাকার। আমেরিকা থেকে 25টি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিল বাংলাদেশ। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করেছেন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আমেরিকার পাল্টা শুল্কের ধাক্কা এড়াতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করেছে ঢাকা। এই আলোচনার অংশ হিসেবে মার্কিন সংস্থা বোয়িংয়ের কাছ থেকে অত্যাধুনিক 25টি বিমান কিনবে বাংলাদেশ। জুলাই মাসের শুরুর দিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসকে শুল্ক চিঠি পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে ট্রাম্প লিখেছিলেন আগামী 1 আগস্ট থেকে আমেরিকার বাজারে যে কোনো বাংলাদেশি পণ্যের ওপর 35% শুল্ক আরোপ করবে আমেরিকা। ট্রাম্পের শুল্ক চিঠি পাওয়ার পর ফের আমেরিকার সঙ্গে বাণিজ্যিক বোঝাপড়া নিয়ে আলোচনা শুরু করে বাংলাদেশ। এই অবস্থায় রবিবার অন্তর্বর্তী সরকারের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, আলোচনার অংশ হিসেবে 25টি অত্যাধুনিক বোয়িং বিমান আমেরিকা থেকে কেনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। বোয়িংয়ের বিমান কেনা ছাড়াও আমেরিকা থেকে গম আমদানির বিষয়ে একটি চুক্তি করছে বাংলাদেশ। রবিবার ঢাকায় সচিবালয় থেকে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, পাল্টা শুল্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য সোমবার আমেরিকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল। মঙ্গলবার মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে ঢাকার প্রতিনিধি দলের। জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই স্লোগান দিয়ে ভিডিও তৈরি। বাংলাদেশের চট্টগ্রামে গ্রেপ্তার 12। মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের ইতিহাস মুছে দেওয়ার কাজ শুরু হয়েছিল অনেক আগেই। এবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান তুলে ভিডিও তৈরির সময় হাতে নাতে পাকড়াও করা হলো 12 জনকে। শুক্রবার সন্ধেবেলা চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এই স্লোগান তুলে মিছিলের আদল দিয়ে ভিডিও রেকর্ড করছিলেন সদ্য কৈশোরে পা দেওয়া বেশ কয়েকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে। জানা গিয়েছে সকলের বয়স 18 থেকে 19 বছরের মধ্যে। শনিবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে পেশ করার পর কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক তাদেরকে। গত প্রায় 1 বছর আগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে আশ্রয় নিয়েছেন ভারতে। সেই শেখ হাসিনাকে এখনও পর্যন্ত ভয় পাচ্ছেন বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সবার সামনেই বলে ফেললেন এই কথা। 1 বছর হতে চলল বাংলাদেশ ছেড়েছেন সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তার দল আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে। তারপরও শেখ হাসিনা আতঙ্ক যেন পিছু ছাড়ছে না মোহাম্মদ ইউনূসের। ফের একবার মোহাম্মদ ইউনূসের মুখে প্রাক্তন শাসক দলের প্রসঙ্গ। শনিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান
মোহাম্মদ ইউনূস 14টি রাজনৈতিক দল জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন জাতীয় নির্বাচন নিয়ে। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহাম্মদ ইউনূস বলেন, পতিত শক্তি অর্থাৎ আওয়ামী লীগ গণ্ডগোল লাগিয়ে নির্বাচন ভণ্ডুল করে দেওয়ার অপচেষ্টা করছে। এই অপচেষ্টাকে আটকাতে সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। খবর অনুযায়ী প্রধান উপদেষ্টা আরও বলেন, গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত সকল শক্তি মিলে যদি একটি সুন্দর নির্বাচন করতে না পারি তবে মস্ত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে আমাদের। পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই গণ্ডগোল তৈরি করছে বাংলাদেশে, দেশের অগ্রগতিকে আটকাচ্ছে। যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে। কিন্তু বাস্তব হলো কোনো ষড়যন্ত্র করেই গণতান্ত্রিক অগ্রগতিকে বাধা দেওয়া যায় না। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতার দাবি করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। উপস্থিত রাজনৈতিক নেতারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। গতকালকে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বৈঠক থেকে বেরিয়ে বলেন, আগামী 4 থেকে 5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ সময়সীমা ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর যুদ্ধবিরতিতে সায় দিল কম্বোডিয়া এবং থাইল্যান্ড। শীঘ্রই যুদ্ধ থামাচ্ছে কম্বোডিয়া থাইল্যান্ড। সামাজিক মাধ্যমে শনিবার মধ্যরাতে এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। রবিবার তাতে সায় দিলেন কম্বোডিয়া এবং থাইল্যান্ডের রাষ্ট্রপ্রধানরা। জানা গিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের কথাতে যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। মার্কিন প্রেসিডেন্ট শর্ত দিয়েছিলেন, যুদ্ধ না থামালে ওই দুই দেশের সঙ্গে বাণিজ্য করবে না আমেরিকা। এতেই সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড এবং কম্বোডিয়া। গত বৃহস্পতিবার থেকে সীমান্ত সংঘর্ষে জড়িয়েছে কম্বোডিয়া থাইল্যান্ড। 3 দিনের যুদ্ধে প্রাণ গিয়েছে অন্তত 34 জনের। ঘরছাড়া সীমান্তের কয়েক লক্ষ মানুষ। পরিস্থিতি ঠিক করতে তৎপর হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। দাবি, দুই দেশের প্রধানের সঙ্গে কথা বলে বিষয়টি স্বাভাবিক করবার চেষ্টা করেছেন তিনি। রবিবার সেই দাবিকে মান্যতা দিয়েছেন কম্বোডিয়ার প্রেসিডেন্ট হান মান্ত। জানিয়েছেন, ট্রাম্প তাকে আশ্বস্ত করে বলেছেন থাইল্যান্ড যুদ্ধ থামাবে। তাই কম্বোডিয়াও নিঃশর্ত যুদ্ধবিরতিতে রাজি। অন্যদিকে কম্বোডিয়ার যুদ্ধবিরতির ঘোষণায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম। তবে দুই দেশের সীমান্ত এখনও পুরোপুরি শান্ত হয়নি বলে জানা যাচ্ছে। বরাত জুড়ে রক্ষা পেল 176 জন বিমানযাত্রী। টেক অফের মুহূর্তে ভয়াবহ আগুন বোয়িংয়ের বিমানে। আতঙ্ক আমেরিকায়। যাত্রীরা যে যার আসনে বসে পড়েছেন। বন্ধ হয়ে গিয়েছে দরজা। টেক অফের প্রস্তুতি চলছে। উড়ে যাওয়ার কয়েক মুহূর্ত আগে আগুন ধরে গেল বোয়িংয়ের একটি যাত্রীবাহী বিমানে, যার জেরে সফর বাতিল করে তড়িঘড়ি নামিয়ে আনা হইল সমস্ত যাত্রীকে। এতে একজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। হাসপাতালে যার চিকিৎসা চলছে। জানা গিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর 2:45 আমেরিকার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে 173 জন যাত্রী, 6 জন ক্রু সদস্য নিয়ে উড়ে যাওয়ার অপেক্ষায় ছিল আমেরিকান এয়ারলাইন্সের একটি বোয়িং 747 ম্যাক্স 8 বিমান। গন্তব্য ছিল মিয়ামি। হঠাৎ বিকট শব্দ, এর পরে বিমানের পেছনের অংশ থেকে প্রচণ্ড ধোঁয়া, আগুন দেখা যায়। ল্যান্ডিং গিয়ারের সমস্যা থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে বিমানটি তখনও রানওয়েতে দাঁড়িয়ে, ধোঁয়ার মধ্যে যাত্রীরা স্লাইড ব্যবহার করে দ্রুত বিমান থেকে নেমে পালিয়ে যাচ্ছেন। এইভাবে 173 জন যাত্রী, 6 জন ক্রু সদস্য সবাই নিরাপদে বের হয়ে আসেন বিমান থেকে। ভয়াবহ খিদের জ্বালায় মৃত 124। প্রবল বিতর্কের মাঝে প্রথমবার গাজায় ত্রাণ পাঠাচ্ছে ইসরায়েল। হাড় চামড়া একাকার হয়ে যাওয়া মৃত প্রায় শিশুর দল। খাবারের বাটি হাতে ভিক্ষুকের বেশে দাঁড়িয়ে আছে অসহায় মা। গত কয়েকদিন ধরে মৃত্যুপুরী গাজার এমনই সব ছবি সামনে আসতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। ইতিমধ্যে খিদের জ্বালায় সেখানে মৃত্যু হয়েছে 124 জনের গত কয়েকদিনে, যার মধ্যে 80 জন শিশু। গোলাগুলির পর গাজাকে শেষ করতে ইসরায়েলের এই ক্ষুধার অস্ত্র সমালোচিত হয়েছে বিশ্বজুড়ে। প্রবল বিতর্কের মাঝে পড়ে অবশেষে মুখ রক্ষায় তৎপর হলো ইসরায়েল। প্রথমবার গাজার মাটিতে বিমানে করে ফেলা হলো খাদ্য সামগ্রী। ইসরায়েলের সেনাবাহিনীর তরফে জানা গিয়েছে, রবিবার গাজার মাটিতে বিমানে করে খাবার পাঠানো হয়েছে। সেই খাদ্য তালিকা রয়েছে আটা, চিনি, ঔষধ এবং প্যাকেটবন্দি খাবার। আন্তর্জাতিক সংগঠনগুলির সঙ্গে যৌথ উদ্যোগে ওই খাবার পাঠাচ্ছে ইসরায়েলি সেনা। উল্লেখ্য, গত 22 মাস ধরে যুদ্ধ চলছে হামাস এবং ইসরায়েলের মধ্যে। অসময়ে লড়াইয়ের বলি হচ্ছেন সেখানকার সাধারণ জনতা। এখনও পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় মৃত্যু হয়েছে প্রায় 60,000 মানুষের। আহতের সংখ্যা 1.5 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। তবে তার থেকেও ভয়াবহ আকার নিয়েছে এখানকার খাদ্য সংকট। খিদের জ্বালায় সেখানে মৃত্যু হয়েছে
24 জনের, যার বেশিরভাগই শিশু। শুধুমাত্র জুলাই মাসে সেখানে 40 জন অনাহারে মৃত্যু হয়েছে, যার মধ্যে 16 জন শিশু। ত্রাণ শিবিরে খাবার আনতে গেলে সেখানেও গুলি ছুড়ে মারা হচ্ছে আমজনতাকে। রাষ্ট্রসংঘের রিপোর্ট বলছে, গত মে মাস থেকে এখনো পর্যন্ত গাজার ত্রাণ শিবিরগুলিতে খাবার আনতে গিয়ে মৃত্যু হয়েছে হাজারের বেশি মানুষের। দেশটির খাদ্য সংকট চরম সীমায় পৌঁছে গিয়েছে। 20 লক্ষের বেশি মানুষ খাদ্য এবং জীবন ধারণের ন্যূনতম রসদ পাচ্ছেন না। অভিযোগ উঠছে, গাজাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে খিদের অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল, যা মানবতা বিরোধী। এহেন সমালোচনার মুখে ত্রাণ সরবরাহ আটকানোর একগুঁয়ে মনোভাব থেকে কিছুটা পিছু হটতে বাধ্য হলো ইসরায়েল। আরও মজবুত, আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর হাতে আসছে আধুনিক বিমান C-295। লক্ষ্য সীমান্তে শক্তি বৃদ্ধি, নিজেদের অস্ত্র সম্ভার আরও উন্নত আধুনিক করে তুলতে এবার ভারতীয় বায়ুসেনার হাতে আসছে C-295 MW বিমান। সেনা সূত্রে জানা গিয়েছে, পুরনো অভ্র বিমানের জায়গায় আসছে নতুন আধুনিক এই যুদ্ধ বিমান। বায়ুসেনার পাশাপাশি ভারতীয় নৌসেনা, উপকূলরক্ষী বাহিনী পাচ্ছে C-295 এর এই সংস্করণ। এক্ষেত্রে 9টি C-295 পাবে নৌসেনা এবং 6টি পাবে উপকূলরক্ষী বাহিনী। 2021 সালে স্পেনকে 56টি C-295 এর বরাত দিয়েছিল ভারত। এ নিয়ে সেই সময় একটি চুক্তি স্বাক্ষরিত হয়। পরের দিকে এয়ারবাস এবং টাটা গোষ্ঠীর সহযোগিতায় ভারতের গুজরাটের ভাদোদরায় ওই যুদ্ধবিমান তৈরির কাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী প্রথম 16টি বিমান স্পেনেই তৈরি করে ভারতের হাতে তুলে দেওয়া হবে, বাকি 40টি বিমান ভারতের মাটিতে তৈরি করা হবে। ইতিমধ্যে স্পেন থেকে ভারতে আসতে শুরু করেছে C-295 যুদ্ধবিমান। অপরদিকে হিংসার আগুন নিভছে না আফ্রিকার দেশ কঙ্গোয়। এবার দেশটির পূর্বাঞ্চলে এক গির্জায় নৃশংস হামলা চালালো ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের সমর্থক বিদ্রোহী দল ADF। তাদের হামলায় অন্তত 38 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় সময় অনুযায়ী শনিবার শেষ রাতে কোমান্ডা শহরের ইতুরি প্রদেশে ওই হামলা চালানো হয়েছে। এলোপাথারি গুলির পাশাপাশি অসংখ্য বাড়ি এবং দোকানে আগুন জ্বালিয়ে দিয়েছে জঙ্গিরা। জানা যাচ্ছে, আততায়ীদের হামলার লক্ষ্য ছিলেন খ্রিস্টানরা, যারা শনিবার রাতে ওই ক্যাথলিক গির্জায় ছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ওই হামলার জেরে অন্তত 43 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে অন্তত 20 জনকে ধারালো অস্ত্রের কোপে খুন করা হয়েছে। বাকিদের জীবন্ত পুড়িয়ে গুলি করে হত্যা করা হয়েছে। এই হামলাকে রক্তাক্ত সংঘর্ষ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রসংঘের এক মুখপাত্র। ইসলামিক স্টেট মতাদর্শে বিশ্বাসী ADF হলো উগান্ডা এবং কঙ্গোর সীমান্তবর্তী অঞ্চলের একটি বিদ্রোহী গোষ্ঠী, যারা বারবার ওই অঞ্চলের অমুসলিমদের উপর নৃশংস হামলা চালায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির টাকায় ব্যবসা করেন বিখ্যাত ক্রিকেটার মহারাজা সৌরভ গাঙ্গুলি। নিশানা শুভেন্দু অধিকারীর। ভারতীয় ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে নতুন বিতর্ক। সোমবার রাতে শুভেন্দু অধিকারী সৌরভের একটি বক্তব্যের প্রেক্ষিতে তীব্র কটাক্ষ করে বলেছেন, উনি খেলার লোক, আমি সম্মান করি, তাই এই নিয়ে কিছু বলবো না, কিন্তু মমতার টাকায় ব্যবসা করছেন, করুন। এত চাকরি প্রার্থী থেকে শুরু করে রাজ্যে এত কিছু হয়ে গেল, একবারের জন্য মুখ খুলল না সৌরভ গাঙ্গুলি। এক চোখে দেখবেন না, দু চোখ খুলে রাখুন। শুভেন্দুর ওই মন্তব্যের পর থেকে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। প্রসঙ্গত, সৌরভ গঙ্গোপাধ্যায়, যিনি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, BCCI এর সাবেক প্রেসিডেন্ট, তিনি সম্প্রতি এশিয়া কাপ 2025-এ ভারত এবং পাকিস্তান ম্যাচ নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, আমি এতে কোনো সমস্যা দেখি না, খেলা চলতেই পারে ভারত পাকিস্তানের মধ্যে, তবে পহেলগাঁওয়ের মতো ঘটনা ঘটা উচিত নয়, কিন্তু খেলা অবশ্যই চলতে হবে। সন্ত্রাসের কোনো স্থান নেই, এটি বন্ধ করতে হবে, মন্তব্য ছিল সৌরভ গাঙ্গুলির। এই বক্তব্যের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী তার মন্তব্যে সৌরভকে নিশানা করলেন এদিন। তবে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে মমতার টাকা ব্যবসা করেন সৌরভ গাঙ্গুলি বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন তা নিয়ে জল্পনা চলছে। রাজ্য জুড়ে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। বিজ্ঞপ্তি দিয়ে জানালো রাজ্য সরকার। কোন কোন কাজ হবে এই প্রকল্পের আওতায় জানাচ্ছি আপনাদেরকে। আগামী 2রা আগস্ট থেকে শুরু হওয়ার পর এই প্রকল্প রাজ্য জুড়ে চলবে 3রা নভেম্বর পর্যন্ত। 15 নভেম্বরের মধ্যে ক্যাম্প বা কেন্দ্র থেকে জমা পড়া সমস্যা সমাধানের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। 15ই জানুয়ারির মধ্যে সমস্ত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। SOP অনুযায়ী মানুষের প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে যুক্ত ছোট ছোট 15 ধরনের কাজ এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। তালিকায় রয়েছে নিকাশি নালা নির্মাণ বা সংস্কার, পানীয় জলের জন্য টিউবওয়েল বসানো, পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ, জলের ট্যাঙ্ক বসানো, রাস্তার আলো বসানো, কমিউনিটি টয়লেট তৈরি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ মেরামত, খেলার মাঠ নির্মাণের মতো কাজ।
এসওপিতে স্পষ্ট বলা হয়েছে বড় ধরনের নির্মাণ বা কাজ বা জমি কেনা ভাড়া নেওয়া এই প্রকল্পে করা যাবে না। হরিদ্বারে মন্দিরে পদপৃষ্ঠ হয়ে মৃত ৮, জখম ৩০, মাটিতে চাপ চাপ রক্ত ছড়িয়ে ছিটিয়ে জুতো পোশাকের টুকরো, রক্তাক্ত দেহ। রবিবার এমনটাই ভয়াবহ ঘটনার সাক্ষী থাকলো উত্তরাখণ্ডের হরিদ্বার। এদিন সকাল ৯টা নাগাদ স্থানীয় মনসা দেবী মন্দিরে পুজো দিতে গিয়ে বিপর্যয়ের মুখে পড়তে হয় পুণ্যার্থীদের। পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় ৮ জনের, আহত কমপক্ষে ৩০, তারা হাসপাতালে চিকিৎসাধীন। এদিন সকালে মন্দির চত্বরে ছিল ভক্তদের ব্যাপক ভিড়। পাহাড়ের কোলে মন্দির, সিঁড়ি ভেঙে উপরে পুজো দিতে যাচ্ছিলেন ভক্তরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সেই সময় কেউ বা কারা রটিয়ে দেয়, বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে। আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়, মাটিতে হুমড়ি খেয়ে পড়ে অনেকে, তাদের মারিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকে অন্যান্যরা। মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। হাসপাতালে চিকিৎসাধীনদের দেখতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা, আহতদের জন্য 50,000 টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। আবারও উত্তরবঙ্গের শিলিগুড়ি আসছে ভয়াবহ সংবাদ। পুলিশি তৎপরতায় নারী পাচারের আগে উদ্ধার 34 জন যুবতী। নিউ জলপাইগুড়ি অর্থাৎ এনজেপি স্টেশনের পর এবার বাস টার্মিনাল। পাচারের আগে উদ্ধার একদল যুবতী। রবিবার বিকেলে 34 জন যুবতীকে উদ্ধার করে প্রধাননগর থানার পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে 2 জন পুরুষ, 1 মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের নাম গৌতম রায়, পেত্রাস বেক এবং জয়শ্রী পাল। এদের মধ্যে 2 জন শিলিগুড়ি, 1 জন ডুয়ার্সের বাসিন্দা। রবিবার বিকেলে শিলিগুড়ির জংশন বাস স্ট্যান্ড থেকে ওই যুবতীদের উদ্ধার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ভিন রাজ্যে কাজে পাঠানোর নাম করে ওই যুবতীদের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ এও জানতে পারে শিলিগুড়ি থেকে রাঁচি নিয়ে যাওয়া হচ্ছিল, তারপর সেখান থেকে তামিলনাড়ু নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তার আগে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে সকলকে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে যুবতীদের নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ ধৃতদের বিরুদ্ধে নারী পাচারের মামলা রুজু করেছে। আপনাদেরকে জানিয়ে রাখে, সম্প্রতি নিউ জলপাইগুড়ি বা এনজেপি স্টেশন থেকে 56 জন যুবতীকে উদ্ধার করা হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার কয়েকদিনের মধ্যে বাসে করে এবার যুবতীদের পাচার করার চেষ্টা। মহারাষ্ট্রের মহিলাদের জন্য চালু হওয়া লড়কি বহিন যোজনা প্রকল্পে ধরা পড়ল বিরাট বড়সড় দুর্নীতি। এই প্রকল্পটি শুধুমাত্র অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের জন্য হলেও এক অডিট রিপোর্টে ভয়াবহ তথ্য। 14,298 জন পুরুষ অনলাইনে নিজেকে মহিলা পরিচয় দিয়ে ওই প্রকল্প থেকে মোট 22 কোটি টাকার সুবিধা আদায় করেছেন বলে জানা যাচ্ছে। এই প্রকল্পের আওতায় যাদের আয় বছরে 2.5 লক্ষ টাকার কম, এমন পরিবারের 21 থেকে 65 বছর বয়সী মহিলাদের প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। 2024 সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিজেপি নেতৃত্বাধীন সরকার ওই প্রকল্প শুরু করেছিল ভোট টানার কৌশল হিসেবে। মহারাষ্ট্রের নারী এবং শিশু উন্নয়ন দপ্তরের এক অডিট রিপোর্টে বলা হয়েছে শুধুমাত্র পুরুষ নয়, আরও অনেকেই রয়েছেন যারা হয়তো এলিজেবল নন, কিন্তু এই প্রকল্প থেকে ভুয়োভাবে সুবিধা পেয়েছেন, যার ফলে রাজ্য সরকারের মোট ক্ষতি হয়েছে প্রায় 1,640 কোটি টাকা। কেমন থাকবে আজকে বাংলার আবহাওয়া? সর্বশেষ ওয়েদার রিপোর্টটি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। নজর থাকছে শুরুতে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে আজকে উত্তরবঙ্গের কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। পরবর্তী 24 ঘন্টা মঙ্গলবার নাগাদ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। অন্যদিকে আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে আজকে দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর 24 পরগনা এই দুটো জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। এই জেলা দুটি বাদ দিয়ে পূর্ব বর্ধমান, এছাড়া পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলির বিভিন্ন স্থানে আজকে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর।